আমার প্রথম গাড়ি হচ্ছে এক্সজিও ছিল। সাকিব ভাইকে আমি আসলে একা মিস করলে তো হবে না। সাকিব ভাইকে দেশের মানুষ সবাই মিস করে। ছোট ছোট বাচ্চাদের শুরু করে অনেকে অনেক কিছু করতে আমার ভালো লাগে, টুকটাক দিতেও ভালো লাগে। রুবেল ভাই, আপনি তো আমরা ক্রিকেটার রুবেল হিসেবেই জানি, বাট আপনি রুবেল এক্সপ্রেসের স্বত্বাধিকারীও আসলে। ঈদে ব্যস্ততা কেমন যায় আর এই পরিচয়টা আসলে কেমন উপভোগ করেন? না না, এই পরিচয়টা আমার প্রথম পরিচয় হচ্ছে আমি ক্রিকেটার। আমার ক্রিকেটার হিসেবেই আমাকে সবাই জানে। আর ক্রিকেটের পাশাপাশি একটা বিজনেসের সাথে এটা অনেক দিন হয়েছে, প্রায় অলমোস্ট 2 বছরের কাছাকাছি। আর ঈদের সময় সাধারণত ঈদের সময় বাইকের বেচা কিনা বা যে কোনো গাড়ির বেচা কিনা একটু বেশি রাশ থাকে আর কি। তো যে কারণে আমাদের এই সময়টা একটু রাশ যাচ্ছে আর কি। রুবেল ভাই, আপনার শোরুমে তো অনেক বাইক আসলে, কিন্তু আপনার কি মনে পড়ে যে আপনার প্রথম বাইক ছিল কোনটা? আমার প্রথম বাইকই R15। কত সালে? এটা হচ্ছে আপনার R15 যখন প্রথম ভার্সন 1টা বের হয় তখনই আমি আমার ক্রিকেটের পারিশ্রমিক টাকা দিয়ে আমি প্রথম বাইকটা কিনেছিলাম। ওই সময় সবার যেরকম স্বপ্ন থাকে আর কি, যে আমার ডাউন ফাইভ থাকবে, ওই রকমই ছিল নাকি? হ্যাঁ, ওই বিষয়টা ওরকমই। মানে আমার ক্রিকেটের আর্ন করা যে টাকাটা প্রথমে আমি আর্ন করেছিলাম ওই টাকাটা দিয়ে আমি একটা R15 কিনেছিলাম আর কি। রুবেল ভাই, এখন আপনার সবচেয়ে পছন্দের বাইক কোনটা? স্টিল আমার এখনও R15ই পছন্দ। হয়তো R15-এর আপনার ভার্সনগুলো চেঞ্জ হয়, মডেলটা চেঞ্জ হয় আর কি। R15 ভার্সন 1, 2, 3, এখন 4 আছে, M আছে। ঠিক আছে, হয়তো এরপরে আবার R15 নতুন আরেকটা মডেল আসতেও পারে। তো এরকম আর কি। বাট R15 এই গাড়িটা আমার, আমি ওই সময় থেকেই আমি চালাই আর কি। এই গাড়িটা আমার খুবই পছন্দের একটা ফেভারিট বাইক। রুবেল ভাই, মানে আপনার কোনটা বেশি পছন্দ, গাড়ি না বাইক? আমার দুইটাই পছন্দ। দুইটাই পছন্দ, বাট ছোটকাল থেকে তো আমি বাইকের প্রতি আমার অন্য রকমের একটা ফ্যাসিনেশন কাজ করছে। বাইক চালাবো, আমরা যেহেতু মফস্বল শহরের ছেলেফেলে, তো বাইকটা আমার বেশি পছন্দ। তার পাশাপাশি গাড়ি তো ডেফিনেটলি গাড়ি সবসময় ইউজ করা হয়, গাড়িটা তার পাশাপাশি আছে। বাট প্রথম বাইকটা আমার চালাতে ভালো লাগে আর কি। প্রথম গাড়ি কোনটা? আমার প্রথম গাড়ি হচ্ছে এক্সজিও ছিল। প্রথম গাড়ি এক্সজিও। বাইকের কথা তো বললাম আসলে, আপনাকে মনে পড়ে রুবেল ভাই, আপনার প্রথম মোবাইল ছিল কোনটা, মোবাইল ফোন? আমার প্রথম মোবাইল ছিল হচ্ছে আপনার সনি এরিকসনের একটা মোবাইল কিনেছিলাম আমি, ওইটা আর কি। আর এমনি আমি যখন ছিলাম, যখন আমি বাগেরহাটে ছিলাম, যখন আমি বাগেরহাটে মানে বাগেরহাটে মানে ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলি, তার পাশাপাশি খুলনায় খেলি, তখন আমার ভাই আমাকে একটা মোবাইল দিয়েছিল, নোকিয়ার একটা ফোন। ওইটা ইউজ করতাম। বাট আমার ক্রিকেটের আর্নিং থেকে আমি সনি এরিকসন একটা মোবাইল ছিল স্লাইটের, ওই ফোনটা আমার কাছে ভালো লাগছে। ওই ফোনটা আমার প্রথম কিনেছিলাম আমার নিজের টাকায় আর কি। রুবেল ভাই, আপনার ক্রিকেটীয় আইডল কে ছিল, মানে যাকে আপনি খুব পছন্দ করতেন, একদম মনে হচ্ছে যে আমি যে ওর মতো হইতে পারতাম এরকম? না, ক্রিকেটের আইডল আসলে মেইনলি আমি আসলে ক্রিকেটের বিশেষ করে পেস বোলারদের অনেক ফলো করতাম। তো যেহেতু আমি ছোটোবেলা থেকে পেস বোলিং করতাম, তো আমি ওইখান থেকে আমাদের দেশের যদি বলতে পারেন তাহলে মাশরাফি ভাইকে আমার ভালো লাগতো। মাশরাফি ভাইয়ের খেলা আমার ভালো লাগতো, বোলিং ভালো লাগতো। তার পাশাপাশি আপনার আমার বাইরের দেশে ধরেন আপনার অ্যান্ডি ফ্লিনটফ, লাসিথ মালিঙ্গা, এদের বোলিংগুলো আমি উপভোগ করতাম আর কি। এদের বোলিং যখন টিভিতে যখন এরা বোলিং করতো তখন আমি টিভির সামনে বসে যেতাম আর কি। রুবেল ভাই, আপনার অ্যাকশনটা একটু ডিফারেন্ট অ্যাকশন ছিল মানিকের মতো। আসলে এই অ্যাকশনটা কিভাবে, মানে আপনার ন্যাচারাল ছিল নাকি মানে আপনি পরবর্তীতে আয়ত্ত করছেন বা এরকম? না না, আমি যখন থেকে আমি ক্রিকেট খেলি তখন থেকে আমার মানে আমার বোলিং অ্যাকশনটা এরকমেরই ছিল। আস্তে আস্তে আমি ন্যাশনাল টিমে যখন আমি বাংলাদেশ আন্ডার 19 যখন খেলি বা ন্যাশনাল টিমে যখন খেলি, তো আস্তে আস্তে বিভিন্ন কোচের মাধ্যমে আমার অ্যাকশনটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে আর কি। এক একজন কোচের এক এক ধরনের থিওরি থাকে, বোলিং অ্যাকশনটা এক এক রকমের, মানে তারা আমাকে টিপস দেয়। তারপর আমার একটা 2012-এ আমার একটা ইনজুরি হয়, আমার লিগামেন্ট ছিঁড়ে যায় আমার শোল্ডারে। তখন থেকে মানে মেইনলি আমার অ্যাকশনটা আরেকটু সাইড আর্ম থেকে আরেকটু উপরের দিকে আমার উঠে যায় আর কি। তো এইটাই আর কি। বাট স্টিল আমার পেস থেকে শুরু করে সব কিছু থেকেই আমি কমফোর্টেবল ছিলাম আর কি। রুবেল ভাই, আপনার অল টাইম ফেভারিট বাংলাদেশি ক্রিকেটারকে? বাংলাদেশের অল টাইম ফেভারিট বলতে পারেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান, সাকিবকে নিয়ে অনেক কথাই আসলে হয়, আপনিও অনেক কথা বলেন এবং সবাই বলে আসলে। সাকিবকে আসলে আপনি কতটা মিস করেন? সাকিব ভাইকে আমি আসলে একা মিস করলে তো হবে না। সাকিব ভাইকে দেশের মানুষ সবাই মিস করে। কারণ সাকিব ভাই এমন একটা পজিশনে বাংলাদেশকে এমন এমন জয় থেকে শুরু করে এত বছর সার্ভিস দিয়েছে, এত অ্যাচিভমেন্ট তার ইন্টারন্যাশনাল ক্রিকেটে, বাংলাদেশের ক্রিকেটে। আসলে এটা তাকে মিস করাটাই স্বাভাবিক। আর আমার কাছে মনে হয় যে আমরা তো অনলাইনে বা নিউজে তো দেখি হয়তো বা সে দেশে আসতে পারে, বাট আমি নিজেও আসলে শিওর না। তো আমরাও চাই যে তার ক্যারিয়ারের শেষ ম্যাচটা যেন দেশের মাটিতে তার মানে খেলতে পারে।
এইটাই আর কি, হয়তো বা এখন যারা গভর্নমেন্টে আছেন বিষয়টা তারা বিবেচনা করবেন। রুবেল ভাই, সাকিব অনেকবার বলেছে যে তার ফেভারিট টিমমেটের মধ্যে আপনি একজন, এবং নিজের মুখে বলেছেন। আসলে সাকিবের সাথে এমন কোনো মজার ঘটনা কি আছে আপনি শেয়ার করা যায়? আসলে সাকিব ভাইয়ের সাথে তো মজার ঘটনা আসলে শুধু সাকিব ভাই একা না, আমার জুনিয়র যারা আছে, মানে তাসকিন থেকে শুরু করে সবার সাথে অনেক মজার ঘটনা আছে। আমরা যখন দেশের বাইরে ক্রিকেট খেলি তখন আসলে আমাদের অনেক মজার স্মৃতি থাকে। সাকিব ভাই হয়তো বা রুমে থাকতো একটু বেশি, আর তারপর হচ্ছে ধরেন আমরা যারা একসাথে বের হতাম আর কি, বাইরে যেতাম, আমি, মোসাদ্দেক, তাসকিন, তারপর হচ্ছে আরও আছে, অনেকেই আছে, যেমন শফিউল যখন ছিল, তখন আসলে আমরা অনেক ফাজলামি করতাম, দুষ্টামি করতাম। তারপর অনেক কিছু, যখন আমরা হোটেলে ব্যাক করতাম তখন অনেক আড্ডা মারতাম, এই আর কি। যখন সুইমিং পুলে একসাথে বা কোনো একটা বিচে, যদি ওয়েস্ট ইন্ডিজ হতো বা শ্রীলঙ্কায় হতো, দাম্বুলা টাম্বুলা এদিকে এই সাইডটায়, তো তখন আমরা সুইমিং পুলে বা বিচে যদি যেতাম তো অনেক মজা করতাম। আসলে মজার শেষ নাই। ন্যাশনাল টিমে আসলে আমরা টিমমেটরা যারা ছিলাম, সিনিয়ররা, জুনিয়ররা, সবাই অনেক মজা করতাম। রুবেল ভাই, ছোটবেলার ঈদ কি মিস করেন কিনা? অবশ্যই, ছোটোবেলার ঈদ কেন মিস করবো না, কারণ যখন ছোট ছিলাম তখন তো অনেক কিছু বুঝতাম না। শুধু যখন ঈদের আগে বাবা মা জামা কাপড় কিনে দিত, আমার ভাই আছে, তারা আমাকে জামা কাপড় বা আদার্স হেল্প করতো। আর এখন তো ধরেন আমাকে অনেক কিছু করতে হয়, আমার উপর অনেক এক্সপেকটেশন অনেকের থাকে। তো আসলে আমি এখন অনেক মানুষকে, ছোট ছোট বাচ্চাদের শুরু করে অনেকে অনেক কিছু করতে আমার ভালো লাগে, টুকটাক দিতেও ভালো লাগে, কারণ একটু হাসি দেখলে তাদের মুখে আমার কাছে ভালো লাগে জিনিসগুলো। কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করেন ছোটবেলায়? ছোটোবেলায় আসলে আমি যখন আমার এলাকায় যখন ক্রিকেট খেলতাম বন্ধু বান্ধবের সাথে একসাথে, আমরা যখন বৃষ্টি পড়তো, অনেকে হয়তো বা বৃষ্টিতে ক্রিকেট খেলে কিনা আমি জানি না, কিন্তু আমাদের একটা সিগন্যাল ছিল আর কি, আমার বন্ধু সার্কেলের ফ্রেন্ডসের ভিতরে একটা সিগন্যাল ছিল, আমরা যখন বৃষ্টি পড়ে তখন আমরা ক্রিকেট খেলতাম বেশি। কারণ বৃষ্টিতে হয় কি, মানে ক্রিকেট খেলে মজা আছে আপনার, আমরা তো পিচের উপরে খেলতাম, তো যখন ওইখানে বল আবার স্কিট করে, বুঝছেন তো, ওই জিনিসটা আমরা আমরা মিস করি মাঝে মধ্যে আর কি। আর তাছাড়া বন্ধু সার্কেল আমার এলাকায় অনেক মিস করি আমি। রুবেল, মানে সবসময় বলা হয় যে প্রথম সবকিছু স্পেশাল থাকে আর কি। আপনি যদিও বলার, বাট এলাকার ক্রিকেটের সময় তো ব্যাটসম্যানই থাকে। আসলে আপনার প্রথম ব্যাটের গল্পটা মনে আছে? আপনার প্রথম ব্যাট কোনটা ছিল? প্রথম ব্যাট, আমি তো তখন তো আসলে আমাদের ওদিকে তো টেপ টেনিসে খেলা হয় না, আমাদের ওদিকে খেলা হচ্ছে আপনার 5 স্টার বলে, মারুতি বলে আমরা খেলতাম আমাদের ওদিকে বাগেরহাটে। তো আমাদের ওই যে 5 স্টার বলের যে ব্যাটগুলো থাকে ওইগুলোই আমরা খেলতাম আর কি। আর আমি যখন স্কুল টুর্নামেন্ট যখন খেলি তখন আমরা ক্রিকেট বলে খেলতাম। আর আমাদের বাগেরহাটে যখন লিগগুলো হয়, সেকেন্ড ডিভিশন লিগ, তখন ওইখানে আমি ক্রিকেট বলে খেলতাম। তখন আমার নিজের কোনো ব্যাট ছিল না, আমার ওই যে আমাদের ক্লাবের ব্যাট ছিল, তারপর দুই একজন ফ্রেন্ড সার্কেলের বড় ভাইদের ব্যাট ছিল, তাদের ব্যাট দিয়ে খেলতাম আর কি। আপনি তো মানে আপনার সন্তান আছে, আপনি বাবা, এই পরিচয়টা কেমন উপভোগ করেন? না না, পরিচয়টা অবশ্যই, কারণ এখন বয়স হয়েছে, বিয়ে করেছি আরও 10 বছর আগে। তো আমার 2টা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। অবশ্যই যখন সারাদিন পরিশ্রম করি, যখন বাসায় যাই, তখন আমার মেয়েটা আমার কাছে চলে আসে আর কি, মানে সে এসেই আমার কোলে উঠতে চায়। বাট এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে আর কি। স্বাভাবিক, আপনিও সেম। আমি জানি না আপনি বিবাহিত কিনা, বাট আমার যে কোনো বাবা মার কাছে আসলে এই জিনিসগুলো ভালো লাগবে। যখন সারাদিন পরিশ্রম করে বাসায় যায় তখন তার সন্তানের যদি হাসি মুখটা দেখে, তখন সারাদিনের পরিশ্রমটা আসলে তখন আর পরিশ্রম মনে হয় না, ভালো লাগে। রুবেল ভাই, মানে আপনি তো ক্রিকেটের ক্যারিয়ার বাংলাদেশের অনেক কিছু আপনি দিয়েছেন, বাংলাদেশের হয়ে খেলেছেন। আসলে এখন আপনার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে আসলে আপনি কি ভাবেন? না, এখন তো আসলে ক্রিকেট ক্যারিয়ার, আমি তো ন্যাশনাল টিম থেকে আরও 4 বছর আগে, 4 বছর 5 বছরের মতো হয়েছে এরকমের আগে আমি ন্যাশনাল টিম থেকে আমি বাদ পড়ছি। তো ডোমেস্টিক ক্রিকেটটা লাস্ট ইয়ার খেলা হয় নাই, তার আগের বছর খেলেছিলাম। তো এখন তো আসলে ক্যারিয়ার তো অলমোস্ট শেষ। তো এখন দেখি একটা বিজনেস করছি, তার পাশাপাশি হয়তো বা আমি সামনে আসলে সময় বলে দেবে আসলে কী করবো। বাট আমার ক্রিকেটের সাথে থাকার জন্য অনেক নিজের কাছে অনেক করি আর কি, যে ভাবি আর কি, না ক্রিকেটের সাথে থাকতে হবে আসলে। দিন শেষে ক্রিকেটকে অনেক মিস করি, সত্য কথা। তো আমার কাছে মনে হয় যে না, আমি এরকম ডিসিশন নিতে হবে যে হয়তো সবসময় যাতে ক্রিকেটের পাশে থাকতে পারি, এরকম একটা ডিসিশন হয়তো আমি নিব। রুবেল ভাই, কোচিং আসার ইচ্ছা আছে কিনা? না, এইটা নিয়ে এখনও ভাবি নাই, হয়তো বা আমি খুব তাড়াতাড়ি এটা নিয়ে ভাববো। যেহেতু ক্রিকেট খেলেছি অনেক বছর, অনেক ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছি, অনেক অনেক বিদেশি কোচ থেকে শুরু করে আমাদের দেশি কোচের অনেকের আন্ডারেও আমি খেলেছি। তো আমার কাছে মনে হয় আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে,
তো এটা যদি আমি জুনিয়র কারোর সাথে শেয়ার করতে পারি, বাট আমি যদি মাঠে এগুলো শেয়ার করতে পারি আমার জুনিয়রদের সাথে, টিমমেটদের সাথে, যারা আমার সাথে টিমমেট ছিলেন তারাও স্টিল খেলছে, যারা জুনিয়র ছিল। তো এইটা আর কি, দেখি এখনো চিন্তা করি না ওইভাবে, বাট আমি এটা নিয়ে হয়তো বা চিন্তা, অনেকে আমাকে বলছে, অনেক সিনিয়ররা, অনেক বন্ধু সার্কেল, ফ্রেন্ডস সার্কেল যারা আছে অনেকে আমার বলছে তুই কোচিং কর বা কোচিংয়ে ঢোক। তা আমি বলছি দেখি, আমি এখনো চিন্তা করিনি, বাট আমি যদি করি তাহলে হয়তো বা এটা ডিসিশন একটা নিব সামনে। লাস্ট 2-3টা প্রশ্ন, আপনার বেস্ট বোলিং পার্টনার মানে যার সাথে বোলিং করলে মনে হতো না ঠিক আছে আমি একটু রিলিফ পাচ্ছি? না আসলে আমরা ধরেন সবসময়ের জন্য আমি নতুন বলে কিছু কিছু ক্ষেত্রে বোল করতাম, আমি ম্যাক্সিমাম টাইমে বোল করতাম লাস্টের দিকে, স্লগ ওভারে বোলিং করতাম, আবার কিছু কিছু সময় নতুন বলেও করেছি। আসলে ক্যাপ্টেন আমাকে যখন বোলিং সিচুয়েশনের উপরে যখন আমাকে সে চুজ করেছে, না রুবেলকে এই সময় দরকার, মাঝে মধ্যে না মাঝখানেও তো আমাদের বোলিং করতে হয়। তো বোলিং পার্টনারশিপ আসলে আমি সবার সাথেই বোলিং করেছি, বুঝছেন, সবার সাথেই বোলিং করেছি। তো আমি শফিউল, আমরা যখন একসাথে অনেক অনেক শফিউল তো আমি কত সালে বাদ পড়ছে আমার সেটা খেয়াল আসতেছে না, বাট 2009-10 থেকে আমি যখন খেলেছি আর কি, ওই সময় তো ধরেন আমি, শফিউল, মাশরাফি ভাই একসাথে, তারপরে তাসকিন আসলো, তারপরে মোস্তাফিজ আসলো, তারপরে এখন যারা আছে হাসান মাহমুদ থেকে সাকিব টাকিব যারা আছে এখন নতুন, তো ওরা মানে আমার কাছে মনে হয় আমি সবার সাথেই করতাম, বাট শফিউল, আমি, তারপর মাশরাফি ভাই, তাসকিন, এদের ওই সময় বোলিংটা আমার কাছে আলামিন ছিল, ভালো ছিল আর কি, মানে আমার কাছে কমফোর্টেবল বা হইতো আর কি, চ্যালেঞ্জিং ছিল অবশ্যই, বাট আমার কাছে ভালো লাগতো, এনজয় করতাম আর কি। আমি শুনছি যে সবসময় মাশরাফি ভাই নাকি মজা করতে এবং স্পেশাল একটা ক্যারেক্টার ছিল, আসলে তাকে কি মিস করা হয়? মাশরাফি ভাই তো ডেফিনেটলি অনেক মজা করতো মাঠে, তারপর আপনার ড্রেসিং রুমে অনেক মজা করতো মাশরাফি ভাই, একটু একটু মানে ফানি টাইপের, মিনস হচ্ছে মানে ক্রিকেটারদের সে চাইতো কি আপনার হচ্ছে এন্টারটেইন, যাতে হাসি খুশি থাকে সবসময়ের জন্য, এরকম আর কি। সে নিজেও একটু অন্য টাইপের ক্যারেক্টারের মানুষ, তো ভালো ছিল অবশ্যই। আমি সবাইকে মিস করি, শুধু মাশরাফি ভাই না। আমি ক্রিকেট খেলেছি, কারণ আমার ক্রিকেটটা আসলে আমি এখন অনেক টিভির সামনে আমি কিন্তু খুব কম খেলা দেখি। আমি ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমি খেলা দেখি হচ্ছে আপনার দেখি, আমি অনলাইনে দেখি, আপনি স্কোরটা দেখি আর কি। বাট ওই রকমের কোনো বড় ম্যাচ না হইলে তো দেন আমি টিভির সামনে তেমন একটা যাই না। এখন লাস্ট প্রশ্ন, মানে বেস্ট ক্রিকেটের মেমোরি কোনটা আপনার? লাস্ট বেস্ট ক্রিকেট মেমোরি আর কি আপনার মাঠের? মেমোরি তো ডেফিনেটলি আমার ক্রিকেট ক্যারিয়ার অনেকগুলোই আছে, ভালো সময়, খারাপ সময়। তো আপনার 2015-এর ওয়ার্ল্ড কাপ, ওইটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল, প্লাস হচ্ছে ওইটা আমার ক্রিকেট ক্যারিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ছিল। তারপর নিউজিল্যান্ডের সাথে আমার কিছু ভালো জয় আছে মিরপুর স্টেডিয়ামে, আমরা যখন বাংলা ওয়াশ করি প্রথম দ্বিতীয় দুইটা বাংলা ওয়াশই আলহামদুলিল্লাহ আমার খুব ভালো একটা অবদান ছিল। তো ওই জিনিসগুলো, আমার 6 উইকেট হ্যাটট্রিক সহ, এটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট একটা পারফরমেন্স ছিল। ওই বলটা আমি এখনো রেখে দিয়েছি আর কি, বাট এই জিনিসগুলো আমার কাছে ভালো ছিল আমার ক্রিকেট ক্যারিয়ারে। 2010-এর নিউজিল্যান্ড সিরিজ, 2013 সম্ভবত ওই সিরিজটা আপনার বোল্ড করা 2010-এর, তারপর 13 ওই হ্যাট্রিক, এবং 2015 আসলে কোনটাকে এগিয়ে রাখবেন পারফরমেন্সের দিক থেকে? আসলে কোনোটাই কম না, যেহেতু ওটা হচ্ছে আইসিসির একটা ওয়ার্ল্ড কাপের ইভেন্ট, তারপর দেশের বাইরে, প্লাস হচ্ছে সারা পৃথিবীর মানুষ খেলাটা দেখে, আর এটা তো ছিল আমাদের হোম কন্ডিশনে। তারপর নিউজিল্যান্ডের সাথে হয়তো আমাদের বাংলাদেশের মানুষ বেশি অ্যাক্টিভ ছিলেন, দেশের বাইরে হয়তো এশিয়া মহাদেশের কিছু মানুষ দেখতে পারে, বাট আমার কাছে ওয়ার্ল্ড কাপটাই ডেফিনেটলি সবার আগেই থাকবে। তারপরে আমার হ্যাটট্রিক সহ যে 6 উইকেট ছিল, ওইটা আমার কাছে অলমোস্ট সেমই, কারণ ওটা আমার ক্রিকেট ক্যারিয়ারের বেস্ট মানে বোলিং ফিগার, প্লাস হচ্ছে আমার কাছে ওই দিনটা ছিল অন্য রকমের। আর লাস্ট দুইটা বছর মনে পড়ে দুইটা ঘটনা স্পেসিফিক, আপনি যখন ওই উইকেটটা নেন লাস্টে 2010 সালে, সাকিবের কাছে দৌড়ে গিয়েছিলেন, ওই মোমেন্টটা মনে পড়ে কিনা? যে সাকিব বল দিয়েছিল বলে, ক্যাপ্টেন ছিল বলে? না আসলে সিচুয়েশনটা ছিল অন্যরকমের। ওই যে আপনার কাইল মিলসের যে উইকেটটা, হ্যাঁ ওটা তো অনেক আগের, সাকিব ভাই ক্যাপ্টেন ছিলেন, হ্যাঁ। তো ওই ম্যাচে আমি কিন্তু আমার বোলিংটা দেখেন, ওই ম্যাচে আমি খুব দারুণ বোলিং করেছিলাম। তো প্রথম দিকেই আমি মনে হয় 3টা উইকেট পাই, আমার 4টা উইকেট ছিল ওই ম্যাচেও। তো প্রথমেই 3টা উইকেট পাইছিলাম আর কি, লাস্টে কাইল মিলসের একটা উইকেট পাইছিলাম, এক বলে হয়তো বা 4 রান দরকার ছিল, এক বল না 2 বল, হ্যাঁ এক ওভারে টোটাল 6 না 7 ছিল, এরকমের একটা ছিল আর কি। তো 4 রান দরকার ছিল, বাট তারপরে কাইল মিলস তো খুব ভালো ব্যাটিংও তো ভালো করে কাইল মিলস, ওপার অলরাউন্ডার। তো আমার কাছে ভালো ছিল আর কি, দেশের মাটিতে আমার এরকম একটা পারফরমেন্স করতে পেরেছিলাম, আমার কাছে অবশ্যই ভালো ছিল, আমার কাছে ভালো লাগছে। আর সাকিব ভাইয়ের কাছে স্বাভাবিক, আপনার হচ্ছে সে
কারণ সে তো ক্যাপ্টেন ছিল আর সাকিব ভাই আমার বাম পাশেই ছিল আর কি, ঠিক আছে। তো আমি উইকেট পাওয়ার পরে আর আমি একটু সাধারণত আমার সাইড আর্ম অ্যাকশন, তো আমি আপনার হচ্ছে বল ডেলিভারি পরে আমি এমনি একটু বামের দিকে আমি একটু মানে আমার ফলো থ্রুটা যায় আর কি, ঠিক আছে। আর সাকিব ভাই ছিল পাশে, আর ওই হাইপ ছিল, মানে এমন একটা সিচুয়েশন ছিল, আমি ভাইয়ের কাছে পাইছি, ভাইয়ের সাথে প্রথমেই আমি মানে একটা অন্যরকম একটা মুহূর্ত ছিল আর কি, আমার কাছে ভালো ছিল। আর সাকিব ভাই আমাকে লাস্ট ওভারটা করাইছিল আর কি, ভালো, সে আসলে ওই সময় ভালো একটা ডিসিশন নিয়েছিল আর কি। আরেকটা যেহেতু আমি খুব প্রথম থেকে খুব ভালো একটা শেপে ছিলাম, তো সে খুব ভালো একটা ডিসিশন নিয়েছে। না, ওইটা হচ্ছে মাশরাফির সিদ্ধান্ত ছিল যে আপনার হচ্ছে লাস্ট ওভার, আমার ওটাও তো লাস্ট ওভার লাস্ট ওভারের আগের ওভার ছিল, হ্যাঁ হ্যাঁ, তোমার বিশ্বকাপে। তো ওইটা মাশরাফি ভাই ক্যাপ্টেন ফিল সেটা আমাকে বলেছিল যে মাশরাফি ভাই তোর কোনো ফিল সেট আপ আছে কিনা, তুই কিছু আমি কি না, সব কিছু ঠিক আছে, আপনি আপনি আপনার মতো করেন, সমস্যা নাই। তখন আমার স্বাভাবিক একটু প্রেশারে ছিলাম, এমন একটা ওয়ার্ল্ড কাপের এমন একটা ম্যাচ ছিল, স্বাভাবিক। তখন মাশরাফি ভাই মনে হয় স্লিপ, উনি মনে হয় ই করছে আর কি। থ্যাংক ইউ ভাই। ওকে।